ডারউইনি ইতিহাস গড়তে পারলেও বাংলাদেশ ম্যাকাইতে গড়তে পারেনি, একেবারে হোঁচট খেয়েছে। 5 দিনের টেস্ট শেষ হয়েছে 2 দিনে। এই 3 দিনে শান্তরা কি করবেন, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, ঘুমাবেন হয়তোবা, শপিং করবেন। তবে বাংলাদেশি যারা ফ্যান রয়েছেন তারা হয়তোবা এই দিনগুলোকে সাজিয়ে রেখেছিলেন, খেলা দেখার জন্য একটা সময় বের করেছিলেন। তারা হতাশ, আবার একটা দিক অবশ্যই ভালো যে বাংলাদেশ সিরিজটা ড্র করতে পেরেছে। তবে তারপর একটা আক্ষেপ থেকে যায়, বাংলাদেশ এভাবে 2 দিনে হারবে, সেটা হয়তোবা অনেকেই ভাবতে পারেননি। দর্শক, আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর নিয়ে, সেই সঙ্গে আলোচনা করতে চাই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। তারা বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ দিয়েছে, সেটার আসলে ভবিষ্যৎ কি এবং সেটা আসলে কতটুকু ফায়দা হবে দেশের ফুটবলের জন্য। আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। এখন তো আসলে বাংলাদেশ ম্যাচ দেখার কথা, বাংলাদেশ অস্ট্রেলিয়ার, সেটা যেহেতু হচ্ছে না এবং আমরা রিপোর্টও দেখলাম 1.5 দিনে ম্যাচ শেষ, তো স্বাভাবিকভাবেই সকালটা একটু খালি খালি লাগছে এবং ওইটা বারবারই মনে পড়ছে যে আরে এখন তো বাংলাদেশের খেলা চলার কথা, কিন্তু চলছে না, মাত্র 1.5 দিনের মধ্যে খেলা শেষ হয়ে গেল। সো এই কারণে খুব একটা যে ভালো আছে সেটা বলা যাচ্ছে না। এই যে 1.5 দিনে শেষ হয়ে যাবে, এই 1.5 দিনে ডারউইন টেস্টটাও শেষ হতে পারতো, সেটাই অজিরা ভেবেছিল। ম্যাকাইতে এসে আসলে কি এমন হয়ে গেল যেখানে ডারউইনে আমরা এভাবে 4টা দিন তাদেরকে ডমিনেট করলাম, এখানে এসে আমরা একেবারে ভেঙে পড়লাম? আমাদের অতি আত্মবিশ্বাসী কি দায়ী? না, আমার মনে হয় সেটা না, সামান্য এক্সট্রা বাউন্স এবং এক্সট্রা সিম মুভমেন্ট সেটাই পার্থক্যটা করে দিয়েছে। নাজমুল হাসান শান্তও সেটা বলেছেন। সো বাংলাদেশ দেখেন, ডারউইনের উইকেটটা নিয়ে যেটা কথা হয়েছিল তার মধ্যে একটা ছিল যে ডারউইনের কন্ডিশন উইকেট বাংলাদেশের জন্য অনেকটাই মানে রিলেভেন্ট মনে হয়েছে এশিয়ার উইকেটের মধ্যে। এক্স্যাক্টলি। এবং সেটা ধরুন সেখানে বহু বছর আগে যারা খেলেছিলেন, হান্নান সরকার, হাবিবুল বাশার সুমন, তিনি এখন দলের সঙ্গে আছেন, তারাও সেটাই বারবার মনে করিয়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে যখন এবং অস্ট্রেলিয়া যে আসলে সেকেন্ড টেস্টে তারা ফিরতে মরিয়া এবং তারা যে তাদের ন্যাচারাল যে স্ট্রেংথ, পেস এবং বাউন্স উইকেটে ফিরবে, ঠিক সেটাই তারা করেছে। অর্থাৎ তারা আমরা যখন গেলাম ম্যাকাইতে, এবং সেই যেহেতু নতুন স্টেডিয়াম, নতুন পিচ, এবং এই পিচটা বানানোই হয়েছে গ্যাবার মাটিতে, এবং গ্যাবা হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস ফর পেস বোলিং। তো সেইখানে যে এরকম একটা কিছু হবে এবং মিচেল স্টার্ক যেরকম ভয়ঙ্কর রূপে দেখা দেবেন, এবং আপনি শুধু মিচেল স্টার্ক না, আমাদের শরীফুল ইসলাম দেখেন, তিনি তার ক্যারিয়ার সেরা বল করেছেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলিং স্পেল। তো সেইটার পেছনেও কিন্তু কৃতিত্বতা আছে উইকেটের। এখন এই উইকেটটা ধরুন, তাহলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা কি করে মোটামুটি একটা ভালো টোটাল করলো, বাংলাদেশ পারলো না, কারণ অস্ট্রেলিয়া এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, তাদের কাছে এটা পরিচিত কন্ডিশন, এই ধরনের সিম মুভমেন্ট, এবং এই সময় কিভাবে তারা বলটা প্রেডিক্ট করতে পারে, কোন দিকে বেরোচ্ছে, কি হচ্ছে। বাংলাদেশের সেই জায়গাটায় অবশ্যই ল্যাক অফ এক্সপেরিয়েন্স। আমরা যদি ওই এরকম উইকেট আরেকটু রেগুলার খেলতে পারি, লেটসে এখন ধরুন ওখানে বাংলাদেশ এইচপি টিম খেলছে, তারাও ডিফারেন্ট ভেন্যুতে খেলবে, এই এক্সপেরিয়েন্সটা হয়তো বা সেই টিমের কেউ যখন ন্যাশনাল টিমে আসবেন সেটা কাজে দেবে। তো এই জায়গাটায় অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানদের তো অ্যাপ্লিকেশনের দুর্বলতা আছেই, এবং আমার কাছে যেটা মনে হয়েছে ম্যাকাইতে খেলার জন্য প্রস্তুতিরও ঘাটতি ছিল। কারণ মিচেল স্টার্ক যে এখানে এইভাবে বল দুদিকে সুইং করাবেন, লেট ইন সুইং করবেন, সেইটা আসলে ব্যাটসম্যানরা প্রেডিক্ট করতে পারার কথা, কিন্তু সেটার জন্য তারা প্রিপেয়ার ছিলেন না, এবং তাদের কাছে কোনো আনসার ছিল না। নো প্ল্যান বি। প্ল্যান বিটা কেমন? আপনি এরকম উইকেটে টেস্টে মাটি কামড়ে পড়ে থাকতে পারবেন না, আপনি ডিফেন্স করে দিন পার করতে পারবেন না, যে ম্যাচ একদিনে 18 উইকেট পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সেই জায়গাটায় বাংলাদেশের দিক থেকে আমি কোনো কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচটা দেখি নাই। বাংলাদেশের দিক থেকে মানে খুব অসহায় আত্মসমর্পণই লেগেছে। ধরুন কিছু ব্যাটসম্যান, তানজিদ তামিম, লিটন কুমার দাস, তারা প্রবাবলি যদি তাদের ন্যাচারাল গেমটা খেলতেন, ন্যাচারাল গেম মিনস যে তারা ওয়ান ডে বা T20 সাদা বলে যেভাবে খেলেন, সেভাবেও যদি অ্যাপ্রোচ নিতেন, 10টা 20টা করে রান করে দিয়ে যেতেন, প্রবাবলি দ্যাট কুড ক্রিয়েট আ ডিফারেন্স। সেটা হয় নাই। আপনি যদি দেখেন এরকম উইকেটে ধরুন একমাত্র নাজমুল হাসান শান্তর ইনিংসটা দেখা, তিনি কেন মোটামুটি একটা মানে টপ স্কোরার, বিকজ তিনি আসলে এটা বুঝতে পেরেছিলেন, 6টা বাউন্ডারি হাঁকিয়েছেন, এবং তিনি এখানে আসলে ওই একেবারে শুধুমাত্র টিকে থাকার চিন্তা করেননি। তিনি চিন্তাই করেছেন যে এখানে আসলে রান করতে হবে আপনি যতক্ষণে থাকবেন। তো সেইটা যদি আসলে আমার মনে হয় যে দলের ভেতরে আরেকটু বেটার প্ল্যানিং হতো, প্রবাবলি ব্যাটসম্যানরা সেই জায়গাটা হয়তো একটু রিস্ক নিতে পারতেন, কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত আমাদের ফলাফলে আসলে সেটা বলে দিচ্ছে যে আমাদের বোলারদের কাছে কি অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে। অজিরা যে একেবারে তেতে ছিল যে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ তারা অনেক কথা শুনেছে সাবেক ক্রিকেটারদের তরফ থেকে, এবং তাদের যে ফ্যান রয়েছে তারাও নানান রকম কথা বলছিল। এজন্য তারা যে উইকেটটা, সেটাও মনে হচ্ছে তাদের মানে যে ফায়দা নেওয়ার যে ব্যাপারটা, হোম অ্যাডভান্টেজ, সেটার প্রতি একটু বেশি জোর দিয়েছে। আপনার কি মনে হয় যে পেস বান্ধব একদম উইকেট তৈরি করেছে, এটা একটা ফায়দা তুলে নিয়েছে? না, অবভিয়াসলি। প্রথমত হচ্ছে যে আপনি দেখেন ওখানে ওদের সবচেয়ে যদি আমি বলি তাদের পেস বোলারদের মধ্যে ওয়েবস্টার, যার বলের গতি হচ্ছে 118, তিনিও যখন বল করছিলেন ফার্স্ট ডেতে,
এই লেন্থে চলে আসছিল বল, মানে এক্সট্রা বাউন্স তিনিও পাচ্ছিলেন, এবং সে কারণে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আসলে এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। এই লেন্থে খেলার অভ্যাস আমাদের বলতে গেলে একেবারেই নেই। যদিও এখন আমার মনে হয় যে এইটা একটা ভালো কাজে দেবে, কারণ সামনে আমরা যদি সাউথ আফ্রিকা যাই, আমরা লাস্ট সিরিজে আপনি দেখেন জিম্বাবুয়ের সঙ্গে আমরা কেন হেরেছি, বিকজ অফ আমরা মুজারাবানির পেস, এনগারাবের পেস এবং বাউন্স। এটা কিন্তু এমন না যে তাদেরকে আমরা এর আগে ফেস করিনি, তাদেরকে আমরা মিরপুরে খেলেছি, অন্যান্য ভেন্যুতে খেলেছি, কিন্তু ওই জায়গাটায় ওই উইকেটের ওই এক্সট্রা বাউন্স এটা আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে, এবং সেখানেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিলেন। 2.5 দিনে ম্যাচ হেরেছিল, এখানেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, 1.5 দিনে ম্যাচ হেরেছে। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে এটার জন্য আসলে অফকোর্স আপনার ওই প্রিপারেশনটা আসলে আসল। সো আপনি উইকেটে কীভাবে, আগে যেরকম ধরুন এই ধরনের সফরে যাওয়ার আগে বাংলাদেশ কংক্রিটের উইকেটে খেলে বা নেট প্র্যাকটিস করে প্রিপেয়ার হওয়ার চেষ্টা করতে, এক্সট্রা বাউন্স কীভাবে সামলানো যায়, বাঁহাতি পেসারদের বেশি বেশি খেলা, বিকজ মিচেল স্টার্ক কতটা ভয়ঙ্কর আমরা জানি, সেই জায়গাগুলোতে বোধহয় জোর দেওয়া দরকার। অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদেরও আসলে আরেকটু, ধরুন লেটসে মুশফিকুর রহিম কালকে যে কাজটা করেছেন, তিনি শেষ পর্যন্ত থাকলেন, নট আউট হলেন, কিন্তু তিনি যেভাবে টেইল এন্ডারদের এক্সপোজ করে দিয়েছেন, এটা তো একটা প্রশ্ন তুলেই দেয় যে আসলে ঠিক কী কৌশল বা পরিকল্পনা নিয়ে খেলছিল বাংলাদেশ। এবং একই সাথে যেটা বললাম যে হ্যাঁ, অসাধারণ বোলিং তো ছিল, এবার বাংলাদেশের শর্ট সিলেকশনও তো, যেমন মিরাজের আউটটা, তার ওয়াজ পোর শর্ট সিলেকশন। আপনি টেস্টে এরকম বলে এইভাবে খেলে আপনি ওরকম সিচুয়েশনে আউট হতে পারেন না। তো বাংলাদেশ টেস্টে আসলে এই জিনিসগুলো সবসময় কিছু অমার্জনীয় অপরাধ তো আছেই আমাদের, বাট অ্যাট দ্য সেম টাইম শান্ত যেটা বলেছেন যে আপনারা কি ফার্স্ট টেস্টের রেজাল্টটা ভুলে গিয়েছেন কিনা, এটা কিন্তু কেউই ভুলবে না। সিরিজটা লেখা থাকবে 1-1 ড্র, এবং অবশ্যই সেটার ক্রেডিট বাংলাদেশকে দিতে হবে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের কন্ডিশনে তাদেরকে হারিয়েছে, এটাও যেমন ঠিক, ঠিক তেমনি এরকম কন্ডিশনে বাংলাদেশের জন্য খেলাটা এখনও কঠিন, সেটাও আসলে ঠিক। সো এই জায়গাটাতে এখন ইমপ্রুভমেন্টের সময়, এবং স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে আমরা 64 রানের মধ্যে অল আউট হয়ে গেলাম খুব সম্ভবত, এবং তার পরবর্তীতে আমরা 95, মানে দুটো ইনিংসে আমরা একটাতেও 100 ক্রস করতে পারলাম না। প্রথম ইনিংস থেকে কেন আমরা শিখলাম না ওই সময়টাতে, বা আমাদের আসলে কি করা উচিত ছিল? ওদেরকে তো আমরা খুব অল্প রানেই আটকে দিয়েছি এক হিসেবে। সেখানে গ্রিনের যদি ওই ইনিংসটা বাদ দেই, তাহলে কিন্তু বাংলাদেশ খুব ভালোই বোলিং করেছে। তো ব্যাটাররা কেন এই জায়গাটা একটা ইউটার্ন নিতে পারলো না? এক্স্যাক্টলি, এইটা আসলে খুবই খুবই আমার মনে হয় বার্নিং কোশ্চেন হওয়া উচিত। প্রথমত বাংলাদেশ টেস্টে অনেক খারাপ রেজাল্ট করেছে, ইনিংস ব্যবধান হেরেছে, কিন্তু কখনোই পরপর 2 ইনিংসে অ্যাকশন নিচে একই টেস্টে অল আউট হয়নি, সেটা হয়েছে প্রথমবার। এবং আপনি যখন বললেন যে 64 রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছে বাংলাদেশ, সেকেন্ড ইনিংসে তার মানে বাংলাদেশ অলরেডি 130-এর উপর বেশি রানের ডেফিসিট। সেই জায়গাটায় অফকোর্স আসলে দলের তখন বুঝে যাওয়া উচিত ছিল যে এই উইকেট আসলে আমাদের কীভাবে খেলতে হবে। কীভাবে খেলতে হবে মিনস, আমি যেটা আবারও বলছি যে বাংলাদেশের দলের কাছ থেকে কোনো প্ল্যান বি বা কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচটা ছিল না। তারা ওই বরাবর বেসিক ক্রিকেটে, যে বেসিক ক্রিকেটটা খেলে আমরা ডারউইন টেস্ট জিতেছি, কিন্তু এইখানে আসলে আপনাকে কিছু জায়গায় তো সিচুয়েশন অনুযায়ী গেম সিনারিও চেঞ্জ করতে হবে, গেম প্ল্যান সেট করতে হবে, সেটা বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে। এবং হয়তো বা ভেবেছে যে আচ্ছা ফার্স্ট ডে উইকেটে একেবারে ডেমন ছিল, বাট সেকেন্ড ডেতে প্রবাবলি, কারণ ক্যামেরন গ্রিন এবং নাথান লায়ন যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল যেন উইকেট এখন আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে এসেছে, ব্যাট করাটা একটু সহজ হয়ে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই উইকেট থেকেও যেটা বললাম, মিচেল স্টার্কদের অভিজ্ঞতা সেটাই আসলে তাদেরকে এগিয়ে রেখেছে, এবং তারা এখান থেকেও সেকেন্ড ইনিংসও বাংলাদেশ আসলে একই ভুল করেছে। তার মানে কি এই ধরনের উইকেটে বা কন্ডিশনে আমরা, যেটা বলছে অনেকে, এখনো শিশু কিনা এত বছর পর ক্রিকেট খেলার পরে? হ্যাঁ, ওয়েল দেখেন, এরকম কন্ডিশনে বাংলাদেশ আসলেই তো খুবই মাঝে মধ্যে খেলে। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রথমত অস্ট্রেলিয়ার মাটিতেই গিয়ে খেলছি এই প্রথমবার, এবং সেখানে ধরুন আমরা জিম্বাবুয়ে সিরিজটা যদি বাংলাদেশ প্রপারলি ওই জায়গাটাতেই প্রিপারেশন নেওয়া দরকার ছিল, যে তার মানে এই ধরনের কন্ডিশন সামনে আরও আছে বা আসতে পারে, সেটা যদি হতো। কিন্তু সেখানে একটা হারকে আমরা ধরে নিয়েছি, ওকে জিম্বাবুয়ের সাথে একটা দিন খারাপ গিয়েছে, আমরা হেরে গেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার পরে আমাদের কিন্তু তখন সেকেন্ড টেস্টের উইকেট কন্ডিশন নিয়ে তখন অলরেডি উই নো, বা আমরা জানি না অন্ধকারে যে আসলে ম্যাকাইতে কি অপেক্ষা করছে। সেক্ষেত্রে কি আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে অ্যাডভান্স প্ল্যানিংটা করা হয়েছিল কিনা, ওই উইকেট সম্পর্কে একটা খোঁজ খবর নেয়া সাবেকদের কাছ থেকে, বা যারা ওখানে কুইন্সল্যান্ডে যারা খেলে ওখানে রেগুলার ফার্স্ট ক্লাস, তাদেরকে ডেকে এনে তাদের দিয়ে বল করানো নেটে, সেগুলোর উদ্যোগ ছিল কিনা, এই প্রশ্নগুলো তো থাকবেই। আই হোপ যে এই দিকটাতে আসলে নজর দেন। মানে এখন অ্যাডভান্স মডার্ন ক্রিকেটে আপনাকে অনেক বেশি এই জিনিসগুলোতে জোর দিতে হয়, শুধুমাত্র অ্যানালাইসিস না। কারণ এই মাঠের যেরকম দেখেন কোনো অ্যানালাইসিস আসলে নেই, মাত্র 3টা ওয়ানডে হয়েছিল, ফলে এই টেস্টে যেরকম কিছু অপেক্ষা করবে এটা বোধহয় বাংলাদেশ দল ভাবতে পারেনি। সেটা ভাবতে পারলে হয়তো আমি হয়তো ভাবিনি যে বাংলাদেশ এত দ্রুত ম্যাচটা হেরে যাবে, নতুবা আমাদের এই টাইমে আমরা ম্যাচ নিয়ে আলোচনা করতাম। তবে নাজমুল শান্ত যেটা বলেছেন, আমরা প্রথম টেস্টের কথা একদমই ভুলিনি, সেটা আসলে ভোলা সম্ভব না। অস্ট্রেলিয়া সফর হয়তো আমরা খালি হাতে ফিরতাম যদি ডারউইনে আমরা কিছু করতে না পারতাম। সেখানে আমাদের এখন একটা টেস্টের জয় রয়েছে এবং একটা হার রয়েছে। পুরো স্পেশাল আপনার কাছে কি পুরো
দুটো টেস্ট মিলে কোন কোন ব্যাপারগুলো? দুটো টেস্ট মিলে এইটাই আসলে স্পেশাল যে আমাদের একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে পেস বোলিংয়ে। ধরুন আমাদের পেস, আমরা রিসেন্ট টাইমে আমার মনে হয় সবগুলো ফর্মেটে আমরা ম্যাচ জিতছি, তার বেশিরভাগ ক্রেডিট হচ্ছে বোলারদের। পেসার, স্পিনার সবাই দারুণ পারফর্ম করছেন, বাট স্পেশালি আমাদের পেস ইউনিটটা গত 4-5 বছর আমি বলবো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গিয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমাদের পেসাররা চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম, এবং সেটা আমরা দেখলাম প্রথমত ডারউইনে, সেখানে হাসান মাহমুদের অসাধারণ বোলিং, সেই সঙ্গে তাকে দারুণ সাপোর্ট দিলেন তাসকিন এবং এবাদত। এই টেস্টটা দেখেন আমরা এবাদতকে ড্রপ করে শরীফুলকে নিলাম, এবং আমাদের ধরুন আমাদের প্রাইম পেসার নাহিদ রানা, তিনি পুরো সিরিজ খেললেন না, বাট স্টিল আমরা ডোমিনেট করেছি আমাদের পেস বোলাররা। শরীফুল তিনি ধরেন এলেন, দেখলেন জয় কল্যাণের মতো অবস্থা। তার মানে হচ্ছে যে আমাদের পেস বোলিংয়ের এই জিনিসটা, এই স্ট্রেংথটা আসলে আমাদেরকে এটা খুব নতুন অভিজ্ঞতা। আমরা পেস বোলিংয়ে কখনোই এত শক্তিশালী ছিলাম না। প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়ার মতো সক্ষমতা টেস্টে আমাদের আদৌ হবে কিনা, এটা নিয়ে আমরা বহুদিন আলোচনা হয়েছে, প্রশ্ন ছিল। বাট এটা হয়েছেই বিকজ অফ আমাদের পেস বোলিং স্ট্রেংথ, এবং এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের শুধুমাত্র এখন যারা আছেন তারা না, এর বাইরে আপনি দেখেন নাহিদ রানা, তানজিম সাকিব ইনজুরিতে, মুস্তাফিজ আমাদের এখন শুধুমাত্র শর্টার ফরম্যাট খেলেন, লঙ্গার ভার্সন খেলেন না। এছাড়া পাইপলাইনে আমাদের আরও যারা পেসার আছে, সেটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দল হিসেবে সামনে হয়তোবা অ্যাটলিস্ট আমাদের বোলিং ইউনিটটা আমাদের ভরসার জায়গা হয়ে উঠবে, বাট অফকোর্স ব্যাটিং ইউনিট নিয়ে দারুণ হতাশা। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা। বাংলাদেশের বড় একটা প্রাপ্তি রয়েছে ডারউইন টেস্টের জয়। আমরা একটু ফুটবলে ফিরতে চাই। গতকালই ধুম করে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা এসেছেন। আমরা জানি যে এশিয়াতে একটা ইতিহাস গড়তে যাচ্ছে ভারত, তাদের বিপক্ষে 3 অক্টোবর একটা ম্যাচ রয়েছে। আসিয়ান কাপে তারা খেলবে না শুধু এই ম্যাচটার জন্য, আবার আমাদেরও এমন একটা এখন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা আসিয়ান কাপ খেলবো, কিন্তু এর মধ্যে আবার ব্রাজিলের তরফ থেকে একটা প্রস্তাবনা এসেছে, যদি বাংলাদেশ খেলে ব্রাজিলের বিপক্ষে বড় একটা টাকার অঙ্ক দরকার রয়েছে। সবকিছু মিলিয়ে ছোট্ট করে জানতে চাই, এটা আমাদের দেশের ফুটবল কতটা কাজে লাগবে? খুবই কঠিন প্রশ্ন এটা। এর আগে আর্জেন্টিনা এসেছিল বাংলাদেশে, প্রশ্ন ওটাই ছিল যে দেশের ফুটবল আসলে কতটা সেটা কাজে লেগেছে বা লাগবে। প্রথমত হচ্ছে এই ধরনের ম্যাচগুলো একটা ফুটবলে হাইপ তৈরি করে। এটা ঘিরে হয়তো বা যদি আমাদের ন্যাশনাল স্টেডিয়াম, এরই মধ্যে অবশ্য অনেক রকম রেনোভেশনের কাজ চলছে, তারা সেটা দেখেছেন। যদি এখন পর্যন্ত আসলে কোনো পক্ষে খোলাসা করেনি, বাফুফেও না, সিবিএফও না, যে অ্যাকচুয়ালি রিজনটা কি। জানা যাচ্ছে যে এটা একটা বিকল্প ভেন্যু হতে পারে ফর প্র্যাকটিস ব্রাজিল দলের জন্য, কারণ তারা সেখানকার মাঠ দেখে অসন্তুষ্টি জানিয়েছেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, একই প্রশ্ন হচ্ছে ভারতের ফুটবল মহলে। সেখানে এরই মধ্যে সিনিয়র লেটসে বাইচুং ভুটিয়ার আমি একটা নিউজ দেখছিলাম, তারা বয়কটের ডাক দিচ্ছেন এই ম্যাচ। কেন? তারা মনে করছেন এই ম্যাচ ভারতের ফুটবলের জন্য কোনো কাজে আসবে না। 30-40 কোটি খরচ না করে এই ম্যাচের জন্য এই টাকাটা দেশের ফুটবলে ইনভেস্ট করা উচিত, এটা হচ্ছে তাদের মত। এখন আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, ব্রাজিল দলের বাংলাদেশে আসা অবশ্যই এটা ধরুন একটা দারুণ বিরাট বড় ব্যাপার হবে, এবং যদি তারা ম্যাচ খেলতে চায়, অথবা তারা যদি এসে একটা সেশন প্র্যাকটিসও করে, একটা দর্শকদের জন্য একটা ওপেন প্র্যাকটিস সেশন থাকে। কিন্তু সেই সঙ্গে যদি বাংলাদেশের লোকাল ফুটবলারদের একটা কোনো সেশন যায়, সেই মেলবন্ধন যদি ঘটানো যায়, এবং তাদের সঙ্গে এটা শুধু ওয়ান অফ ইভেন্ট হয়ে থাকবে না, ব্রাজিলের এই আসার একটা সুযোগটা নিয়ে যদি একটা লং টার্ম তাদের সঙ্গে কোনো কন্ট্রাক্টে যাওয়া যায়, প্লেয়ার দেয়া নেয়া, সেগুলো আসলে হেল্পফুল হবে। আদারওয়াইজ শুধু আসলে একটা অনুশীলন করলে বা একটা ম্যাচও যদি খেলে, সেটা খুব একটা বাংলাদেশের ফুটবলের জন্য লাভ হবে বলে আমার মনে হয় না। এই জায়গাটাতেই আসলে আমার মনে হয় যে যদি বড় অঙ্কের টাকা খরচ হয়, সেটা আসলে ফ্রুটফুল হওয়া উচিত। সেটাই আসলে, কারণ আমাদের এই আবেগটা তারা জানে, শুধু সেই আবেগটাই থাকবে না, তাদের সঙ্গে আমাদের যে ফুটবলের যেটা সম্পর্ক সেটা তৈরি হবে, আমরা সেই প্রত্যাশা করছি। ফয়সাল তিতুমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ টেস্টে হেরেছে ম্যাকাইতে, তবে 1-1 সিরিজটা ড্র করেছে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের একটা ফুটবল ম্যাচ খেলার গুঞ্জন চলছে, সেটা আসলে কতটুকু সত্য সময় বলে দিবে। আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির।